90% আওয়ামী লীগের নেতা কর্মী পাগল হয়ে গেছে মনির ভাই, এদের তার ছিঁড়ে গেছে। আমার বিশ্বাস করেন এই স্বৈরাচারের যে বিদায় হবে শেখ হাসিনা তো এটা সকালও জানতেন না। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে স্বৈরাচারের পতন এটা মেনে নিতে পারছে না, তার জন্য আমি মনে করি নাইদুল কাদের বলতো পালাবো না, কোথায় পালাবো, ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এখন তারা আসলে চিন্তা করতে পারছে না আমরা ক্ষমতায় নাই, এজন্য তাদের তারগুলো ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে, টুস করে ঢুকে পড়বে। আরে বাবা আমরাও তো চাই আমাদের জিনিসটা, আমাদের স্বৈরাচারকে আমাদের কাছে ফেরত দেন, এটা তো আমাদের। তিনি করেছেন, করার পরে কার মাধ্যমে পাঠিয়েছেন এই মাধ্যমটা কিন্তু লেখা নেই, লেখা আছে তিনি পাঠাতে পারেন। এবং রাষ্ট্রপতি স্বীকারও করেছেন, আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি স্বীকারও করেছেন তিনি পদত্যাগ করেছেন। ইভেন স্বৈরাচার যিনি পদত্যাগ করেছেন তার বক্তব্য কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে উল্লেখ আছে যে আমি গণহত্যা আর চাই না, আরো বেশি লাশ পড়ক চাই না, তার মানে চাই না বলে তিনি পদত্যাগ করেছেন। তিনি কিন্তু বক্তব্যগুলো যদি বিশ্লেষণ করি এখানে কিন্তু বেরিয়ে আসে মিথ্যা কথা 100টা মিথ্যা কথা ঢাকা যায় না, 100টা সত্য কথাকে 1000 মিথ্যা কথা বলে ঢাকা যায় না। তার বক্তব্যে প্রমাণ করে তিনি পদত্যাগ করেছেন। এখন আসেন তাহলে তিনি কেন অস্বীকার করছেন? এখন তিনি অস্বীকার করলে এটা কিচ্ছু আসে যায় না, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করাটাই 1 মিনিট সময় নষ্ট করা আমি মনে করি স্বৈরাচারের পক্ষে যাওয়া। আপনি দেখেন এখানে কিছু কিছু পদ আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা পদত্যাগপত্র জমা দেওয়া লাগে না, এদের মুখ থেকে বের হইলেই আলটিমেটলি পদত্যাগ হয়ে যায়, এটা আর বলা লাগে না। কিছু কিছু পদ আছে, তাই আমরা আর সেখানে যাচ্ছি না। আমরা তিনি পদত্যাগ করে তিনি পালিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, যেটাই এই আওয়ামী লীগ সরকার, আমি আগেও বলেছি, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে আওয়ামী লীগ। ঠিক 1/11 সময় আপনারা জানেন এই শেখ হাসিনা কিন্তু পালিয়েছে। সেই দিন খালেদা জিয়াকে -2 ফর্মুলায় খালেদা জিয়াকে চাচ্ছিল বিদেশে পাঠিয়ে দিতে, কিন্তু তিনি আপোষহীন, আপোষকামিতার সাথে তিনি কখনো আপোষ করেননি, তাকে কিন্তু পাঠাতে পারেনি, আমরা দেখেছি। কিন্তু 1/11 সময় এই স্বৈরাচার কিন্তু পালিয়েছিল। আজকের স্বৈরাচার যে শেখ হাসিনা সেও কিন্তু 1/11 সময় আপনার বাইরে চলে গেছে, নিশ্চয়ই আপনাদের জানা আছে। আবার এবার দেখেন পালালো, তার মানে একটা ইতিহাস তৈরি করলো কেবলমাত্র এই স্বৈরাচার পালানের যে ইতিহাস। অন্য কেহ বাংলাদেশে এরশাদ সাহেব স্বৈরাচারে ছিল, তিনি কিন্তু পালিয়ে যাননি বাংলাদেশ ছেড়ে, এই দেশের বিচারের মুখোমুখি হয়েছেন, দেশেই তিনি দেখেছেন, পরবর্তীতে আপনারা দেখেছেন তিনি আবার ক্ষমতার অংশীদার হয়েছেন। অথচ এই স্বৈরাচারে কিন্তু ইতিহাস তৈরি করেছিল এই পালিয়ে, যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো বুঝতেছে না। আমরা কিন্তু প্রায় বলতাম যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের এমন একটা মানুষ যার মধ্যে বিন্দু পরিমাণ ও 0.0001% যার মধ্যে দেশপ্রেম নেই, তিনি হচ্ছেন শেখ হাসিনা। অতএব এখানে সে দেশ ছেড়ে চলে যাবে এটাই স্বাভাবিক, নেতা কর্মীদের সাগরে ভাসিয়ে দেয় এটাই স্বাভাবিক, কার কি হলো তার কিচ্ছু এতে আসে যায় না, এটাই আমরা জানি। আজকে কি হয়েছে জানেন, আমার কাছে মনে হয় শেখ হাসিনা যেমন কল্পনা করেননি আগের দিনও, দুপুর বেলায়, আগের দিন বাদ দেন, দুপুর বেলাও তার বাসায় যে মাংস, তার বাসায় যে রান্না, সেটা কিন্তু অন্যান্য দিনের মতোই কিন্তু হয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন। বাট রিজিকের ফয়সালায় ছিল না, দুপুরে খেতে পারেননি। তো ওনার যে এই স্বৈরাচারের যে বিদায় হবে শেখ হাসিনা তো এটা সকালও জানতেন না। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে স্বৈরাচারের পতন এটা মেনে নিতে পারছে না, তার জন্য আমি মনে করি 90% আওয়ামী লীগের নেতা কর্মী পাগল হয়ে গেছে মনির ভাই, এদের তার ছিঁড়ে গেছে। আমার বিশ্বাস করেন আমার অনেক কাছের মানুষ, অনেক, আজকে একজনের সাথে কথা বলছিলাম, তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগের একটা উপজেলার তিনি একটা ভালো দায়িত্বে আছেন, আমার খুব কাছের মানুষ, সিলেট অঞ্চলের। আমি তাকে আজকে ফোন দিয়েছিলাম, তার স্ট্যাটাসটি দেখি, স্ট্যাটাসে এইভাবে লিখেছেন যে 22 তারিখ ইনশাআল্লাহ শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভাষণ দিবেন, ইনশাআল্লাহ এটা আশা করছি। আমি আসলে স্ট্যাটাসটা দেখার পরে আর তাকে ফোন দিলাম না, দিয়ে পারলাম না। আমি একটা কমেন্টসও তার ইয়েতে লিখেছি যে আসলে আপনাকে মানুষ দেখে চিন্তা করবে, আপনার অভিজ্ঞতা, আপনার জ্ঞান, প্রজ্ঞা, মানুষ কিন্তু কিছু না বললেও আপনাকে দেখে, এই লেখাটা দেখে আপনাকে প্রশ্ন করবে কি পাগল হয়ে গেছে, বা কতটুক পাগল হলে, কতটুক মাথা বিকলাঙ্গ হলে এই ধরনের কথাটা বলতে পারে। আচ্ছা বলেন শেখ হাসিনা 22 তারিখ কিভাবে যাবে মানে জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য? এইটুকু বুদ্ধি বিবেক আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটা পাগল হলে তাদের তার ছিঁড়ে গেলে
তারা আজকে কথা বলতে পারে। তো আমি তাকে ফোন দেওয়ার পরে বললাম, উনি বলল যে ভাই আমি এই পর্যন্ত যত কথা লিখেছি আমি কখনো আমার কথা মিথ্যা হয়নি। তখন আমি ছোট্ট করে বললাম, ভাই আমি আপনার বক্তব্য এবং স্ট্যাটাসকে আমি সম্মান জানাই এবং সম্মান জানিয়ে ছোট্ট করে একটা বাজি ধরতে চাই। কোনোদিন আপনার সাথে আমার এই ধরনের কথা হয় না, আজকে বলতে চাই, যেহেতু আপনি অনেক সাহস বা অনেক আস্থার নিয়েই বলছেন, ছোট্ট একটা বাজি যদি ধরেন, আমরা ফোনে উভয়ের কথা রেকর্ড করে একটা বাজি ধরে ফেলি। আমি বলছি ওদের, আপনি 5 লাখ টাকা বাজি ধরেন, আমি আপনার সাথে বাজি ধরলাম, যদি 22 তারিখে শেখ হাসিনা ভাষণ দেয় জাতির সঙ্গে, আমি 5 লাখ টাকা আপনাকে দিব, আপনি আমাকে দিবেন কিনা? আপনার আমি রেকর্ড করি, আমাদের কোনো এগ্রিমেন্ট দরকার নেই, শুধু রেকর্ডে থাকুক। উনি আর সাহস পেলেন না, বললে যে ভাই আপনি 22 তারিখে দেখবেন, আপনি 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দেখ। এই যে ক্ষমতা হারিয়ে ফেলছে, আসলে তারা কিন্তু এটা বিশ্বাস করতে পারতেছে না। আমরা ক্ষমতায় নাই। যেই কি বলে ওবায়দুল কাদের বলতো, পালাবো না, কোথায় পালাবো, ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এখন তারা আসলে চিন্তা করতে পারছে না আমরা ক্ষমতায় নাই, এজন্য তাদের তারগুলো ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে, টুস করে ঢুকে পড়বে। আরে বাবা, আমরাও তো চাই আমাদের জিনিসটা, আমাদের স্বৈরাচারকে আমাদের কাছে ফেরত দেন। এটা তো আমাদের দাবি, এটা তো আওয়ামী লীগের দাবি না, আমাদের দাবি। তো তা সে ফিরে আসবে, এ ধরনের কথা সে জাতিসংঘে ভাষণ দিবে, নিঃসন্দেহে রাজনীতির যে বিন্দু মাত্র প্রজ্ঞা দেশপ্রেম নেই, কিছু অভিজ্ঞতা নেই, তা এটা দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের। আমার শেষ হয় না, কতটা বর্বর হলে মনির ভাই একটা সরকার, আপনি এটা দিয়ে উপন্যাস লিখতে পারবেন, এই উপন্যাস লিখে আপনি কি বলে নোবেলও পেতে পারেন। কেমন এমন এত একটা বর্বর সরকার ছিল, যেই বর্বর সরকারের বাংলাদেশে কি এরকম ঘটেছে ইতিপূর্বে? 300 এমপি পালিয়ে গিয়েছে, 300 এমপি পালিয়ে গিয়েছে। শুধু এমপি না, আওয়ামী লীগের দোসররা উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদের মেম্বার, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, মেয়র, একটা লোক বাংলা মানে পাওয়া যায় না খুঁজে, সব পালিয়ে গেছে। কতটা বর্বর আর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করলে একটা রাষ্ট্রকে! শুধু তাই না, পুলিশ বাহিনী টোটাল কলাপস হয়ে গেছে। এই বাহিনী আর মাথা তুলে সম্মান নিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারবেন, আজ পর্যন্ত পুলিশের থানাগুলো সচল হচ্ছে না। আপনি দেখেন প্রশাসন উচ্চপদস্থ প্রত্যেকটা কর্মকর্তা হাজার কোটি টাকার মালিক এবং প্রত্যেকে পালিয়ে গেছে। মসজিদের মনির ভাই সবচেয়ে মজার বিষয়, এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা ঘটেনি। কতটা অত্যাচারিত জুলুমবাজ হলে একটা মসজিদের ইমাম খতিব পর্যন্ত পালিয়ে যায়, আপনি কল্পনা করতে পারেন? একটা রাষ্ট্রকে কতটা বিকলাঙ্গ করলে একটা মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় একটা সেই সরকারের, আপনি কল্পনা করতে পারবেন না। এটা দিয়ে ইতিহাস লেখা যাবে। সর্বশেষ দেখেন, ধন্যবাদ। কতটা অত্যাচার অবিচার করলে মনির ভাই দাড়ি কামিয়ে ফেলে, আবার যারা দাড়ি রাখে না, দাড়ি ছিল না, তারা দাড়ি রেখে ফেলে। এই যে একটা বিভৎস চিত্র তৈরি করেছে। আমার কিছু আজকে যে কথাটি আমার সর্বশেষ কে বললো, আমার আমার মনে হয় ইয়াসিন আরাফাত একটা সুন্দর কথা বলছিলেন। দেখেন আজকে আহ বাংলাদেশকে মাওলানা ভাসানীর ওই যে যেটা বলছিল আমার ইয়াসিন ভাই, বঙ্গবন্ধু যদি ক্ষমতা না নিত তখন হয়তো আজকে অবিসংবাদিত নেতা হিসেবে থাকতো বাংলাদেশে, বাস্তবিক অর্থেই। আজকে দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি জন্ম না হলে এই বঙ্গবন্ধুর জন্ম তো মানে কি বলবো, ক্ষমতা তো দূরের কথা, এই যে এই স্বৈরাচারীর আচরণ হয়তো দেখতে হতো না যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম না হতো, তার নেতৃত্ব না হতো, তার দল গঠন না হতো, তার আপোষকামিতা না থাকতো। 1970 সালে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে গিয়েছিলেন, আর ভাসানী তখন কি বলছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। তাহলে সেই মানুষ পিতাকে এই আওয়ামী লীগ তাদের মানে কি বলে নেতাকে এই আওয়ামী লীগ স্বীকার করে না, একেবারে ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আজকে তরুণ প্রজন্ম, আজকে শিক্ষিত প্রজন্মকে অনেক দূরে রেখেছে। আমার কাছে মনে হয় যখন তার পিতাকে কেউ স্মরণ করে না, তাদের ইতিহাসকে স্মরণ করে না, তখন সেই জাতি আসলে এরকমই বারবার হুচট খেতে হয়, তার প্রমাণ। তা আমরা আশা করি আমাদের সেই অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকের প্রজন্মের কাছে এবং আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এটাকে অনুধাবন করে জাতীয় নেতৃবৃন্দকে আজকের নতুন করে তরুণ প্রজন্মের কাছে ইতিহাস রূপে প্রকাশ করবেন, আমরা যেন সঠিক ইতিহাস পাই।